হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে WBP কনস্টেবলের কিন্তু রিসেন্ট যে নোটিফিকেশন আউট হয়েছে, এবার কিছু কিছু চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি এবং যার দরুন স্টুডেন্টদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও কিন্তু তৈরি হয়েছে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে বা আজকের ডিসকাশনের মাধ্যমে আমি তোমাদের কাছে কিছু জিনিস ক্লিয়ার করতে চাইবো এবং অবশ্যই ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে তোমাদের এই পরীক্ষার জন্য, হতেই পারে অনেকের মনে হচ্ছে ম্যাম 10 নাম্বার রয়েছে তো ইংলিশটাকে আমরা স্কিপ করে বেরিয়ে যাব, না পড়লেও হবে, এরকম যদি ধারণা থাকে তাহলে আজকের ক্লাসটি কিন্তু তাদের জন্য। তো প্রথমে আমরা একটু দেখে নিতে চাইবো এবং এই আলোচনার মাধ্যমে আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে চাইবো যে ইংলিশকে গুরুত্বহীন যারা ভাবছো, একটা নাম্বারও তোমরা জানো যে পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট, আর সেখানে 10টা নাম্বার যদি তোমরা ছেড়ে আসো তাহলে কিন্তু অনেকের থেকে পিছিয়ে পড়বে। চলো শুরু করা যাক। ডাব্লিউবিপি যে কনস্টেবল বা আমরা কেপি কনস্টেবলের জন্য একইভাবে আমি দুটোই আলোচনা করে দিতে চাইবো। প্রথমে আমি জানাতে চাইবো যে প্রথমে নোটিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করে নিই যে WBP কনস্টেবল 2024-এর যে নোটিফিকেশন, তার মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো একটু আমরা চোখ রাখি, যেখানে আমরা ভ্যাকেন্সির দিকে আগে তাকাবো। কারণ স্টুডেন্ট হিসাবে আমরা সবসময় দেখি যে ভ্যাকেন্সি কত বেরোচ্ছে, প্রায় আমরা অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই ভ্যাকেন্সির জন্য এবার তোমরা বুঝে নাও যে কতজন পরীক্ষা বা পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবে, তাই তো? তার মানে কি হয়ে যাচ্ছে, কম্পিটিশন কিন্তু হাই হতে চলেছে। তার মানে এখানে 1 নাম্বার ছাড়া মানেও নির্বুদ্ধিতার কাজ, তাই তো? তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, ভ্যাকেন্সির দিকে তাকিয়ে আমার প্রিপারেশন কিন্তু হাই রাখতে হবে। এবার চলে আসো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে প্রথমে আমি এজ নিয়ে তোমাদের বলতে চাইবো। এজটা দেখো 18 থেকে 30 সবাই দিতে পারবে। 18 হচ্ছে ন্যূনতম এজ, 30 হচ্ছে 30 বছর পর্যন্ত হচ্ছে সময় আছে। যাদের ডেট অফ বার্থটা কাউন্ট করবে কিভাবে, এই যে 1/1/2024 অনুযায়ী যাদের 18 থেকে 30 বছরের মধ্যে এজ রয়েছে তারা প্রত্যেকে এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছো। এবার বুঝে নাও যে এখানে কতজন পরীক্ষার্থী তাহলে এলিজিবল হয়ে গেল। নেক্সট চলে আসো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে না, মাধ্যমিক এক্সামিনেশন বা 10th লেভেল এক্সামিনেশন যদি তোমরা পাস করে দাও, সেকেন্ডারি এক্সামিনেশন, তাহলে কিন্তু সবাই এই পরীক্ষায় বসতে পারছো। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশনালের ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে কিন্তু একটু লো আছে। তার মানে বেশিরভাগ স্টুডেন্টদের এর দিকেই কিন্তু ঝোঁক বাড়বে বা এই পরীক্ষাটা সবাই অ্যাপিয়ার করার চেষ্টা করবে। নেক্সট চলে আসো, ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি জানতেই হবে। যারা যারা শিলং বা দার্জিলিং থেকে পরীক্ষা দেবে তাদের জন্য ব্যাপারটা আলাদা, বাট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি জানতেই হবে, লিখতে পড়তে বলতে জানতে হবে। নেক্সট চলে আসো, রিক্রুটমেন্ট প্রসেস। এবার ভালো করে এই দিকটা ফলো করো, যেখানে একটু চেঞ্জেস অনেকেই লক্ষ্য করেছো এবং কিছু কিছু ভ্রান্ত ধারণা এখান থেকে তৈরি হয়েছে তোমাদের। কি ভ্রান্ত ধারণা দেখো, আমরা দেখেছি WBP যে কনস্টেবল সেখানে আমাদের প্রিলি মেন্স হতো, সেখানে প্রিলি এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একেবারে মেন্স এক্সামিনেশন বা রিটেন এক্সামিনেশনেই পরীক্ষাটা শুরু করা হচ্ছে, অর্থাৎ 85 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। নেক্সট চলে আসো, এই 85 নাম্বারের পরীক্ষা হওয়া সত্ত্বেও সেটা তো MCQ বেস, OMR বেস, আমরা তো জানি পরীক্ষাটা হচ্ছে। তারপরে তোমাকে PMT দিতে হবে আর হচ্ছে PET দিতে হবে, অর্থাৎ ফিজিক্যালি তুমি কতটা এফিশিয়েন্ট সেটাও দেখতে হবে আর মেজারমেন্টটাও তোমাদের দেখবে। ওকে, আর এই 85 নাম্বারের জন্য আমাদের বরাদ্দ সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে ডিউরেশন ইজ ম্যান্ডেটরি জানা। কেন জানা দরকার, কারণ এই 85টা নাম্বারে আমরা জানি 85টা প্রশ্ন আসবে, 85টা কি আসবে, প্রশ্ন আসবে। তো 85 কোয়েশ্চেন্স এর জন্য তোমরা এবার হচ্ছে 1 ঘন্টাকে ভাগ করে নাও, তাহলে পার কোয়েশ্চেনে কত মিনিট করে বা কতটা সময় পাচ্ছ সেটা কিন্তু তোমাদের একটু আইডিয়া করতে হবে। বুঝতে পারলে? তার মানে এখানে কতটা তোমাদের প্রিপারেশন লাগবে সেইগুলো কিন্তু এই পয়েন্টগুলো আলোচনার মাধ্যমে আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে চাইছি। এবার চলে আসি, নেগেটিভ মার্কিং যেন 1/4 থাকে, তো সেটা আমি মার্ক করে দিয়েছি এখানে। এবার চলে আসো সিলেবাস। অনেকের মনে হয়েছে পরীক্ষার প্যাটার্ন দেখে যে আমাদের আগে জিকে সবই 25 করে থাকতো, এখন কি করা হয়েছে, জাস্ট এইগুলোতে দেখো, নজর দাও, ইংলিশে করে দেওয়া হয়েছে 10। এবার এই 10 করে দেওয়া মানেই অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছো যে ঠিক আছে 10 মার্কস করে দেওয়া হয়েছে, তো তার মানে এটাকে যদি আমি বাদ দিয়েও পরীক্ষা দিয়ে দিই তাহলে আমরা পাস করে যাব। একদমই এটা ভেবো না। 25-এ তুমি অলরেডি যদি 10 মাইনাস করে দাও তাহলে হয়ে যাচ্ছে 75, তাই তো? 85 থেকে যদি 10 মাইনাস করে দাও হয়ে যাচ্ছে 75।
এবার এই 75-এর ওপর পরীক্ষা দিচ্ছ, হতেই পারে সবগুলোকে অ্যাটেম্প করতে পারবে, হতেই পারে কোনো কোয়েশ্চেন কঠিন চলে এলো জিকে থেকে বা ধরো ম্যাথস থেকে বা রিজনিং থেকে, তখন বাঁচাবে এটাকে। তাই এই ডেঞ্জার জোনে থেকে পরীক্ষা দেওয়ার থেকে আমার মনে হয় যে ইংলিশের 10 নাম্বারকে কেউ হেলাফেলা করো না বাবা। এখান থেকে প্রচুর মার্কস ক্যারি করার কিন্তু তোমাদের কাছে কি আছে, উপায় আছে। অর্থাৎ 10-এ অনেকে 9 বা 8ও পেয়ে যেতে পারো। এটা অনেকটা এগিয়ে দেবে তোমাদেরকে কোথায় না, অন্য জনের থেকে। কারণ কম্পিটিশন বুঝতেই পারছো প্রচুর হাই হতে চলেছে। কারণ একবার ভালো করে দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে লো থাকার দরুন বেশিরভাগ ছাত্রছাত্রী কি করবে, এই পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার আমি বলবো যে কেপি কনস্টেবল আমরা জানি যে সেখানে প্রিলি হচ্ছে, যেমন করে পরীক্ষা হচ্ছে প্রিলি হবে, বাট এখানে শুধু প্রিলিটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ডিফারেন্স। এবার বুঝবো কি করে, পুরো সমস্ত কিছু পড়ে নেব না। এই ইংলিশের 10টা নাম্বার যখন দিয়েছে সেটাকে একেবারেও বাদ দিতে পারছো না, এবং এটাকে প্রিপারেশনও করতে হচ্ছে। তো এই প্রিপারেশনে কি কি জিনিসকে আমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বো, সেটা আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের দিকে চোখ রাখবো। তাহলে আমাকে কি করবে, অনেকটা এগিয়ে দেবে অন্যদের থেকে এবং প্রিপারেশনকে সহজ করে দেবে। কারণ বাকি সাবজেক্টগুলোতেও আমাদের নজর দিতে হবে, কারণ সেগুলোতে বেশি নাম্বার আছে। ইংলিশকে একদমই বাদ দেওয়া যাবে না, তাহলে আমাদের এমন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যেখানে আমাকে বাদও দিতে হলো না, আমি কিছু প্রিপারেশনও করে গেলাম, এবং পরীক্ষায় যখন প্রশ্ন আসবে সেটাতে আমরা উত্তরও দিতে পারবো। তাহলে তার জন্য উপায় কি, উপায় হচ্ছে পরবর্তী আমরা প্রিভিয়াস ইয়ার যেগুলো আমাদের হাতের কাছে রয়েছে সেটাকে একটু অ্যানালাইসিস করো। তাহলে আমি তোমাদের জন্য এই অ্যানালাইসিস মানে করে দিয়েছি। ব্যাপারটা আমরা দেখলাম যে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আগে যেগুলো আসতো, ভালো করে দেখো, এখানে আমাকে বলেই দিয়েছে আর্টিকেল থেকে দেখো আমরা পেতাম একটা থেকে দুটো প্রশ্ন পেতাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেতাম, ভয়েস চেঞ্জও তাই দেখো 2 থেকে 3টে প্রশ্ন আসতো, ন্যারেশন সেম। এবার চলে আসো ভোকাবুলারি পোর্শন, সিনোনিমস অ্যান্টোনিমস থেকেও 3-4টে প্রশ্ন আসতো। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস। যদি আমরা কেপির যদি একটু দেখি কনস্টেবলের যে প্রশ্নপত্র, সেখানে দেখবো ভোকাবুলারিকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, কারেক্ট? তাহলে সেখান থেকে অ্যাজাম্পশন রেখে যদি কেউ শুধু ভোকাবুলারি পড়ে যাও তাহলেও কিন্তু ব্যাপারটা মুশকিল হয়ে যাবে। কেন? কারণ ডব্লিউবিপি কনস্টেবল আমাকে বলা হয়নি কোথাও যে গ্রামার থেকে প্রশ্ন আসবে না। তাহলে গ্রামারকেও আমাকে একটু হলেও জানতে হবে ভালোভাবে, আবার হচ্ছে ভোকাবুলারি পোর্শনকেও রেডি করতে হবে। তাহলে এবার রেডি কোনগুলো করবো সেগুলো আমি তোমাদের দেখাবার পরবর্তী পেজে অবশ্যই চেষ্টা করব। তাই দেখো কি পড়ছি, ওয়ান ওয়ার্ডস 2 থেকে 3টে আসতো, ইডিয়ামস 1-2 প্রশ্ন আসতো, ফ্রেজাল ভার্ব 1-2, এবং সব থেকে ইম্পর্টেন্ট কারেক্টলি স্পেলড মিসস্পেলড ওয়ার্ড থেকেও 2 থেকে 3টে প্রশ্ন আমরা পেতাম। হয়তো রেশিও কমে যাবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ ক্লিয়ার করে তোমাকে বলা হয়নি যে গ্রামার পড়তেই হবে না, ছুতেই হবে না, তাই তো? সেটা তো বলে দেওয়া হয়নি। এখান থেকে দেখতেই পাচ্ছি যে হয়তো আমাকে কি করেছে, মার্কস কমিয়ে দিয়েছে, মার্কস করে দিয়েছে 10, বাট তার মধ্যে তো প্রশ্ন গ্রামার থেকে ধরো 5টা দিয়ে দিল আর ভোকাবুলারি থেকে 5টা দিয়ে দিল, হতেই পারে। তাহলে সেই 50-50 রেশিওতে ভাগ করে আমরা পড়ে যাব, যাতে করে কোনো প্রশ্ন আসলেই সেটা যেন হাতছাড়া না হয়ে যায়। তাহলে এবার আমরা এমফাসিস করব কিসে, দেখো আমরা এমফাসিস করব প্রথমেই যেটা আমরা কেপি থেকে দেখে নিয়েছিলাম, যেটা আগেই বললাম ভোকাবুলারি পোর্শনকে একটু বেশি হাইলাইট করা হয়েছিল, তাই তো? অর্থাৎ ভোকাবুলারি থেকে বেশি প্রশ্ন এসেছিল, গ্রামার থেকে আমরা দেখতে পাইনি। তার মানে এই নয় যে ডব্লিউবিপি কনস্টেবলে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন দেবে না। তাহলে এবার এমফাসিস বা বেশি জোর দিয়ে কোন জায়গাগুলোকে পড়তে হবে একটু ভালোভাবে দেখিয়ে দিতে চাইবো। অর্থাৎ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে গ্রামারের একটা বেসিক জিনিস, এটাকে বাদ দিয়ে কোথাও তুমি চলতে পারবে না। তার মানে পার্টস অফ স্পিচের মধ্যে যদি আরো জোর দিয়ে পড়তে হয় আমাকে জানতে হবে একদম বেসিক জিনিসগুলো। যেমন ধরো নাউন, হ্যাঁ নাউনের কোন জিনিসগুলো পড়বো, ধরো কাইন্ডস গুলো একটু জানলাম, হ্যাঁ আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের ব্যাপারে জানলাম, সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে বিভিন্ন রকম ওয়ার্ড আছে, দেখবে কিছু গ্রিক ওয়ার্ড আছে, কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল হচ্ছে একটু ডিফারেন্ট, এসিএস অ্যাড করে করতে হয় না, তো সেগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এখানে একদম বেসিক লেভেলের প্রশ্ন আসবে। নেক্সট হলে সব প্রোনাউন জানতে হবে। কেন বারবার এটা লিখে দিয়েছি,
নাউন, প্রোনাউন আর ভার্ব যদি না জানো, সব থেকে পছন্দের জায়গা এটা, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা যেটাকে অনেকে সিনট্যাক্স বলে, অনেকে কনকর্ড বলে। তো এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। অ্যান্ড এই জায়গাটা ভালোভাবে তোমাদের বুঝতে হলে এই তিনটে জিনিস তোমাকে একদম ক্লিয়ার জানতে হবে, একদম বেসিকটা আগে ক্লিয়ার করে জেনে নিতে হবে। তাহলে দেখো টেন্সকে তুমি অবহেলা করতে পারবে না, টেন্স তোমাকে জানতেই হচ্ছে। নেক্সট চলে আসো, আমরা কিছু আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনের বেসিক জেনে রাখবো, যে এই প্রেপোজিশনকে এখানে ইউজ করা হয়, বা এই পার্টিকুলার ভার্ব এই প্রেপোজিশন নিয়ে থাকে, তো সেই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন ধরো ডেসপাইট, ডেসপাইটের সাথে কিন্তু নো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন হয় না। কিন্তু আমরা দেখো ইনস্পাইট, ইনস্পাইটের সাথে আমরা অফ ইউজ করি, এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, তো এই একদম বেসিক যেগুলো না জানলেই নয়, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো একটু জেনে রাখতে হবে, যে কোন ওয়ার্ড কোন প্রেপোজিশন নিয়ে থাকে, অনেকে এটা ফিক্সড প্রেপোজিশনও বলে থাকে। এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশনের একদম বেসিক জিনিসগুলো জানবো, যে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয় তাকে ভয়েস চেঞ্জ কিভাবে করব, ন্যারেশন কিভাবে করব, এগুলো একটু জানতে হবে। এবার চলে আসো, আমরা ভোকাবুলারি পোর্শনে আসলাম। দেখো সিনোনিম মাস্ট, তার মানে কি হাজার হাজার সিনোনিম পড়তে হবে না, পরীক্ষার পার্সপেক্টিভে যে পরীক্ষাকে টার্গেট করছো সেই পরীক্ষায় কেমন লেভেলের সিনোনিম আসে সেটা তোমাকে সাহায্য করবে PYQ। তাহলে প্রিভিয়াস ইয়ার বেছে সেখানে মোস্ট রিপিটেড যে সিনোনিমস অ্যান্টোনিমস গুলো আছে সেগুলো আমরা বেশি জোর দিয়ে পড়বো। এবং এছাড়াও দেখবে ICDS অনেক পরীক্ষা হয়, তোমাদের সেট লেভেল এক্সামিনেশন যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে যে সমস্ত সিনোনিমস গুলো এসছে বা অ্যান্টোনিমস গুলো এসছে একটু চোখ বুলিয়ে নেব। তাহলে আমরা কি, আমরা ডেঞ্জার জোনে থাকবো না, আমাদের একটু লেভেলটা হাই হবে। নেক্সট চলে আসো, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা যেটাকে আমরা ফিক্সড প্রেপোজিশন বলি, এটাকে একটু দেখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা পরীক্ষায় প্রেপোজিশন যে ওয়েটেজ রাখে এটা বহুবার তোমাদের ক্লাসে বলেছি। অ্যান্ড এটা দেখো ফ্রেজাল ভার্ব, একটা প্রশ্ন দুটো প্রশ্ন ফ্রেজাল ভার্ব থেকে পেয়েই যেতে পারো। ফ্রেজাল ভার্ব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন কিছু কিছু পুট, কল, এরকম অনেক কিছু, দেখো মেক, এরকম অনেক কিছু ফ্রেজাল ভার্ব আছে। এই সমস্ত ভার্ব গুলো দিয়ে কিছু ইম্পর্টেন্ট ভার্ব আছে, সেগুলো দিয়ে যে ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে সেগুলোকে একটু চোখ বুলিয়ে যেতে হবে। আর ফ্রেজাল ভার্ব রিলেটেড বহু ক্লাস আমি তোমাদের কি করেছি, তোমাদের অ্যাপেও করিয়েছি, এবং ইউটিউবেও একটা ফ্রেজাল ভার্বের ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্ব গুলো রয়েছে তার কিন্তু আমি কি করেছি তোমাদেরকে ভিডিও রেকর্ডেড ফরম্যাটে দিয়ে দিয়েছি, যারা চাও ওখান থেকে কিন্তু রিভিশন দিতে পারো। নেক্সট চলে আসো ওয়ান ওয়ার্ড, সমস্ত কিছু যারা ইউটিউবের স্টুডেন্ট, তারা যারা ইউটিউব থেকে পড়াশোনা করো তাদের জন্য ওয়ান ওয়ার্ড আমি কিন্তু রেডি করে দিয়েছি। আর এই কিছু ওয়ান ওয়ার্ড, সিলেক্টিভ কিছু ওয়ান ওয়ার্ডস পড়তে হবে, কারণ প্রচুর আমাদের বাজার চলতি অনেক বই আছে কম্পিটিটিভ এক্সামিনেশনে, তো সেগুলোতে কিন্তু 1000-এর বেশি আমরা কি দেখবো, সরি ওয়ান ওয়ার্ডস দেখবো, ইডিয়ামস দেখবো, সেখান থেকে বেছে আমাকে পড়তে হবে যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। আর সেই ইম্পর্টেন্ট বাঁচতে আমাকে PYQ বা প্রিভিয়াস ইয়ার কিন্তু সাহায্য করে দেবে, ঠিক আছে? তাহলে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মিস স্পেলড ওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, অর্থাৎ স্পেলিংটাও দেখতে হবে। এগুলো কিন্তু আলাদা করে কোনো চ্যাপ্টার নয়। যখন আমরা ভোকাবুলারি রেডি করছি, যখন আমরা সিনোনিম পড়ছি, অ্যান্টোনিম পড়ছি, সেই যে ওয়ার্ডগুলো লেখা আছে তার যদি একটু ভালোভাবে মানেগুলো দেখতে দেখতে বানানটাও দেখে নিই, তাহলে দেখবে আমাদের এই কারেক্টলি স্পেল ওয়ার্ডের জিনিসটাও রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমরা কোন কোন জায়গাগুলোকে এমফাসাইজ করব সেগুলো আমরা কিন্তু দেখে নিলাম এই পার্টিকুলার স্লাইডে। চলো নেক্সট, এবার আমি তোমাদের দেখাতে চাইবো যে আমাদের বিশ্বাস দিবস চলছে, তোমরা সবাই জানো, এবং বিশ্বাস দিবসের যে অফারগুলো সেগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। ওকে, তো যে যে ব্যাচগুলো রয়েছে, অনেকে এখনো পর্যন্ত ভাবছো যে হ্যাঁ এই তো নোটিফিকেশন বেরিয়ে গেল WBP কনস্টেবলের, তো সেই রিলেটেড কি আমরা ব্যাচ পাবো? অবশ্যই পাবে। তো বিশ্বাস দিবস উপলক্ষেও একটা অফারও প্রোভাইড করা হচ্ছে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রিপশন নাওনি তারা নিয়ে নিতে পারো। চলো দেখে নিই কি কি ব্যাচেস আছে আমাদের। দেখো WBPSC যে ব্যাচেসগুলো আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে তার মধ্যে প্রথমে আমি দেখাতে চাইবো সক্ষম 2.0 কে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা WBCS এর ফাউন্ডেশন ব্যাচ বলতে পারি। ওকে, তো সেখানে দেখো আমরা 2024 আর 25-কে টার্গেট করে এই ব্যাচটা এনেছি, যেখানে দেখো রেট ছিল 9,999, সেটাকে কম করে দেওয়া হয়েছে বিশ্বাস দিবস উপলক্ষে। তোমরা
2999 টাকায় পেয়ে যাচ্ছ। নেক্সট চলে আসো অঙ্গীকার ব্যাচ। এইটা ভালো করে দেখো, আজকের ক্লাসে এটা আমি বোঝালাম। এই অঙ্গীকার ব্যাচটা যদি তোমরা কেউ অ্যাভেল করতে চাও তাহলে এটাই উপযুক্ত সময়, যেহেতু বিশ্বাস দিবসের অফার চলছে, অঙ্গীকার ব্যাচটা তোমরা অ্যাভেল করে নিতে পারো। এখন আমরা অফারে কি কত দিচ্ছি, 799 ঠিক আছে, 799 টাকায়। দ্যাট ইজ ফর WBP কনস্টেবল। নেক্সট চলে আসো উদ্যম 2.0, যারা ক্লার্কশিপ রিলেটেড এক্সামিনেশন দিচ্ছ তাদের জন্য এই ব্যাচটি, ক্লার্কশিপের জন্য ব্যাচ রয়েছে দেখো 799 অফার বিশ্বাস দিবস উপলক্ষে। নেক্সট চলে আসো প্রধান ব্যাচ, যেটা KPSI, হ্যাঁ তো KPSI কে টার্গেট করে ব্যাচটা, যেখানে সমস্ত জায়গায় কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। জলদি জলদি তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নাও 699 এ। নেক্সট চলে আসো WBCS এর জন্য। অনেকের মনে হয় যে ম্যাম আমাদের তো প্রিলি রেডি আছে, আমরা মেন্স তো, তাহলে শুধু মেন্স এক্সামিনেশনকে টার্গেট করেও আমাদের কিন্তু ব্যাচ অ্যাভেলেবেল আছে অ্যাপে, যেটা হচ্ছে 899 ঠিক আছে। চলো নেক্সট দেখো অপরাজিত মহাপাক, যেটা যে কোনো ওয়ান ডে এক্সামিনেশনকে কেটার করে দেবে সমস্ত কিছু, তাহলে সেটা তোমরা মহাপ্যাক নিতে পারো। অপরাজিত মহাপ্যাক যেটা হচ্ছে 999 তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র বিশ্বাস দিবস উপলক্ষে এই অফারটি তোমাদের এক্সটেন্ড করা হচ্ছে। চলো এবার দেখো এই যে ব্যাচগুলো, আমরা অ্যাপে কেন এই ব্যাচগুলোতে এনরোল করব, অনেক স্টুডেন্টদের কোয়ারি থাকে। তো দেখো এই সমস্ত ফেসিলিটিস গুলো কিন্তু আমরা প্রোভাইড করি, তার মধ্যে কিছু জিনিস আমরা হাইলাইট করতে চাইবো। দেখো সেরা শিক্ষকদের গাইডেন্স তো পাবে, তার সাথে ক্লাস নোটস, যেগুলোতে বাইলিঙ্গুয়াল প্রয়োজন সেগুলোতে বাইলিঙ্গুয়াল তোমরা ক্লাস নোটস পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো এই যে সব থেকে ইম্পর্টেন্ট ডাউট ইঞ্জিন, যে কোনো ডাউট থাকলে আমরা কিভাবে পৌঁছাবো শিক্ষক শিক্ষিকার কাছে, সেটা এই ডাউট ইঞ্জিন তোমাকে হেল্প করে দেবে। আর নেক্সট হচ্ছে PYQ ডিসকাশন। এই যে একটু আগেই তোমাদের PYQ গুরুত্ব বললাম, যে কেন PYQটা আমাদের একটু দেখা উচিত বা প্রিভিয়াস ইয়ার দেখা উচিত, সেটা আমাকে হেল্প করে দেবে ভোকাবুলারি ওই ভাস্ট সিলেবাস থেকে কম্প্রাইজ করে দিতে, তাই না, ওটাকে কম্প্রেস করে ছোট করে দিতে তোমাকে সাহায্য করবে PYQ। তো সেই জন্য হচ্ছে আমরা PYQ ডিসকাশনও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। নেক্সট চলে আসো, এছাড়াও কি কি থাকছে দেখো, মক টেস্ট সিরিজ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মক টেস্টের ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আগের ব্যাচে অলরেডি করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা নতুন ব্যাচেও পাবে। নেক্সট চলে আসো কি দেওয়া আছে দেখো, ডেইলি প্র্যাকটিস পেপার। প্রত্যেক দিনের যা চ্যাপ্টার তোমরা পড়ছো পার্টিকুলার সাবজেক্টের, তার উপর তোমরা ডেইলি প্র্যাকটিস পেপার পাবে, যেগুলোতে তোমরা বুঝতে পারবে ওই পার্টিকুলার টপিকটা যে পড়া হয়েছে কতটা আমরা রেডি করতে পারলাম, বা কতটা প্রিপেয়ার করতে পারলাম, কতটা বুঝতে পারলাম, ঠিক আছে। এবং সেটা কোথায় আছে, অনলি অ্যাপ্লিকেবল ফর ফাউন্ডেশন ব্যাচ। যে ফাউন্ডেশন ব্যাচ দেখলাম সক্ষম 2.0, সেটাতে অ্যাপ্লিকেবল। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে আর কিছুই নেই, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি কোনো কোয়ারি থাকে তোমাদের এই পার্টিকুলার অফার রিলেটেড, তোমরা হেল্পলাইন নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের অ্যাপের যে লিঙ্কগুলো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।